ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলো দেশ সাফার করছে। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এবং আমাদের ইনভেস্টররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট, ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমার নাম ইমদাদ, আমি দৈনিক আমাদের পত্রিকার রিপোর্টার। আমার একটা প্রশ্ন, আপনি এখানে বলেছিলেন যে IMDb $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে এবং তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছে। তো আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা অধিকাংশই হলো যে সুদের হার বাড়িয়েছেন। আপনাদের সাথে তাদের কমিটমেন্ট কিভাবে হয়েছে, যে মানে সুদের হার কেমন, তারা কি সফট লোন দিবে, না হলে যে তারা সচরাচর যে কম্পিটিটিভ ইয়েতে আছে বেশি সুদে দিবে বাংলাদেশকে, সুদের হারটা কেমন হবে? এনডিবি স্পেসিফিক্যালি প্রত্যেকটা ডেভেলপমেন্ট ব্যাংকের একটা ডিফারেন্ট ম্যান্ডেট থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। এনডিবির ক্ষেত্রে কিন্তু এনডিবির ক্রেডিট রেটিং আসলে সবাইকে এক কাতারে করে। সো এনডিবি ইন্ডিয়াকে যে ক্রেডিট রেটিংয়ে মেজার করে, বাংলাদেশকেও সেম রেটিংয়ে মেজার করে এবং তার বাকি কান্ট্রিগুলোকে একই রেটিংয়ে মেজার করে। এই কারণে এনডিবির যে রেট অফ ইন্টারেস্ট, সভরেন লেন্ডিংয়ের যে রেট অফ ইন্টারেস্ট, সেটা কিন্তু প্রিটি ফ্ল্যাট। এবং ইনফ্যাক্ট তারা এখন আসলে পুশ করার চেষ্টা করছে অন্যান্য মাল্টি কারেন্সি, এবং ইনফ্যাক্ট আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা CNY-তেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে সভরেন সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলার ভাবে ট্রিট করে। সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। যত বেশি প্রাইভেট সেক্টরের ভালো ক্লায়েন্টদেরকে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারি, ওনারা ওদের মধ্যে রিস্ক অ্যাসেস করে ইনভেস্ট করার চেষ্টা করি। সো এনডিবির রোলটা একদম ক্লাসিক ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোন ক্যাটাগরি সেটা কিন্তু না। ওনারা এডিবি বা IFC তাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। তো ওনাদের লোনগুলো একদম সফট লোন আসলে হয় না, ওনাদের লোনগুলো স্লাইটলি হায়ার প্রাইস, বাট ক্লাসিক কমার্শিয়াল ব্যাংক থেকে ইউজুয়ালি চিপার। পাবলিক ডোমেইনে আমি এটা প্রায় শুনি, ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্সটা, এটা একটু সবার ক্ল্যারিফাই হওয়া দরকার যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনেক আগে সানসেট করে দিয়েছে। যে লাস্ট ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা করা হয়েছিল প্রায় বেশ কয়েক বছর আগে, আই থিঙ্ক 2021 সালে লাস্টটা করা হয়েছিল। সেটাতে বাংলাদেশ 168 বা এরকম ধরনের নাম্বারে ছিল। এটা কিন্তু পরে রিফ্রেশ হয়নি। সো আমাদের জন্য পার্মানেন্টলি আমরা 168তম হয়ে গেলাম আর কি, মানে এখান থেকে। সো আপনারা যদি ইজ অফ ডুইং বিজনেসের ওই র্যাঙ্কিংটা বারবার ফেরত নিয়ে আসেন, এটা আসলে 4-5 বছর পুরনো র্যাঙ্কিং, এবং এই র্যাঙ্কিংটা আমাদের ফলো করা উচিত না। আমি এটা বলছি না যে আমাদের ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশনটা ইমপ্রুভ করেছে বা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে নতুন র্যাঙ্কিং হলে আমরা 5-এর মধ্যে চলে আসবো, বাট ওই র্যাঙ্কিংটাকে আমরা ফলো অন না করি, বিকজ ইট ডাজন্ট সে এনিথিং এনিমোর। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং এর মতো একটা চালু করেছে, যেটার নাম হচ্ছে বি রেডি ইন্ডেক্স। আপনারা বরঞ্চ ওটা ফলো করবেন, তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো, মোর রিসেন্ট পিকচার পাবো। CBSE রিপোর্টে যে এনার্জি পয়েন্টটা বলা হয়েছে, ইলেকট্রিসিটি, আমিও পার্সোনালি মনে করি যে আমাদের যে মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারারদের জন্য বড় ইস্যু। তো এই ব্যাপারে আমরা এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি, ওনারা মনে হয় খুব দ্রুতই জিনিসটা পাবলিশ করবেন। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন, এবং তাহলে আমাদের ইনভেস্টরদের জন্য আসলে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো করা ইজি হবে। এন্ড আসলে ইটস নট এ 5-year প্ল্যান, আমাদের 5, 10, 15 বছরের লং টার্ম প্ল্যানটাই আসলে সবাইকে পাবলিশ করা উচিত। আর লাস্ট পয়েন্ট হিসেবে আপনি বললেন আমি ইনভেস্টরদেরকে কি বলবো, দেখেন আমি এর আগে দেশের বাইরে ছিলাম, আমি আরো অনেকগুলো মার্কেট কভার করতাম। আমি পৃথিবীতে এরকম কোনো মার্কেট পাই নাই, মেবি সিঙ্গাপুর ক্লোজ টু দ্যাট, বাট পৃথিবীতে এরকম কোনো মার্কেট আমি কখনো পাই নাই যে মার্কেটে কোনো সমস্যা নেই। আপনি যারা ভিয়েতনামে ব্যবসা করে, আমার ভিয়েতনামে অনেক ক্লায়েন্ট ছিল, যারা ইন্ডিয়াতে বিজনেস করে অনেক ক্লায়েন্ট ছিল ওখানেও, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে ওই দেশের কি সমস্যা এবং ওই দেশে কেন ব্যবসা করা উচিত না এরকম 10টা পয়েন্ট বলতে পারবেন। সো এভরি কান্ট্রি কামস অ্যাজ এ প্যাকেজ। প্রত্যেকটা দেশেরই কিছু সমস্যা আছে, কিছু পজিটিভস আছে। যাদের স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোকে তারা সবসময় হাইলাইট করার চেষ্টা করে।
আমরা তার সাথে এবার যেটা হাইলাইট করার চেষ্টা করছি যে সমস্যাগুলো আমাদের আছে সেইগুলোর সমাধান করার জন্য আমরা সরকার থেকে কি করার চেষ্টা করছি। সো যে 10টা সমস্যার কথা সবাই বলছে, সেই 10টা সমস্যা যদি আজকে সেই 10টা সমস্যাকে আপনি বললেন 21% থেকে তো 0% হয়ে যাবে না ইলেকট্রিসিটি প্রবলেমটা, বা 21% থেকে এটাকে 10-এ নামিয়ে আসার জন্য, 10%-এ নামিয়ে আসার জন্য সরকার কি করছে, আগামী 1-2 বছর সরকার কি করবে। তো সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন। অফকোর্স উই অ্যাকনলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে, বা সেই শর্টকামিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি, সেই মেসেজটাই আমরা ওদেরকে দিতে চাই। ট্যারিফের সমস্যাটা শুধু বাংলাদেশের না, আর বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুধু ট্যারিফ ছিল না, অনেক কিছুই ছিল। কস্ট অ্যাডভান্টেজে আমাদের অনেকগুলা ফ্যাক্টরি, আমরা আসলে ফ্যাক্টরি প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলোতেই আমাদের কস্ট অ্যাডভান্টেজ আছে। সো ট্যারিফটাও একটা অ্যাডভান্টেজ ছিল, আমি এটা আপনার সাথে এগ্রি করি। বাট সেই ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলো দেশ সাফার করছে। তো এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন, তারা আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটাগরিক্যালি এটা অ্যাপ্রেজও করেছেন। ওনারা বলেছেন যে দে আর কোয়াইট ইমপ্রেসড যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া, ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল, এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নেই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্চ টু মার্চ চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করবো, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করবো, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। আপনারা যারা, আমি যদি একটু পিছন থেকে আসি, আর্টেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন, আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেচারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন, তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তো আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি, যে আমাদের ইউথ ইমাজিন করতে জানে, and our youth is global। আমাদের আগের ইউথ, আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না, কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল, তাদের এক্সপেকটেশনও গ্লোবাল। তো আমরা যখন ছোটবেলায় বলতাম, আপনি প্রাইমারি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড় হয়ে কি হবেন, তো তখন দেখা যায় 50% লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায়। তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখব? দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন। তো এই বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করবো, আমরা একসাথে কাজ করবো। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে, তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা will also generate employment. It will also generate a completely new avenue for our young generation to explore. আর এছাড়া আজকে শেষে এইমাত্র একটা প্রোগ্রাম শেষ হলো। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি তারা CPSD বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে। সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল, এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন। এখানে 4টা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন। এই 4টা সেক্টর হচ্ছে হাউজিং, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পেইন্টস, আর একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস। তো এই 4টা সেক্টরের ব্যাপারে ওনারা কেন এই 4টা সেক্টর সিলেক্ট করলেন? ওনারা 4টা সেক্টর সিলেক্ট করেছেন যে এই 4টা সেক্টরের পোটেনশিয়াল আছে, কিন্তু এই 4টা সেক্টরের পোটেনশিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে, তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না। তো ওই জন্যই ওনারা রিপোর্টটা চালু করেছেন, যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন, অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কি করা উচিত। তো আমরা সেই রেকমেন্ডেশনগুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম।
যে আমরা সামনে আসলে আগামী 6, 12, 18 মাসে কিভাবে এই এক্সারসাইজগুলো করে আমরা এই সেক্টরগুলোকে বুস্ট করতে পারি। এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আই ফেল্ট ভেরি গুড অ্যাবাউট ইট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে আপনার রিপোর্টটার কপিগুলো পাবেন, এটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হবে। এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। সো ইট গোজ ব্যাক টু জব ক্রিয়েশন, এভরিথিং ইন বাংলাদেশ গোজ ব্যাক টু জব ক্রিয়েশন। সো আমাদের সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে, যেসব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব, নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যেই মানে ইয়ার্ডস্টিক, যেটা ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করেন, আইদার ইটস জব অর এন্টারপ্রেনার, বাট আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার থেকে তো আমরা চেষ্টা করবোই, কিন্তু আমরা ওদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন, সরকারকে কোয়েশ্চেন করবেন যে সরকার কেন আরো বেশি করছে না, সরকার আরো বেশি করা উচিত, সরকার আরো বেশি সাপোর্ট দেওয়া উচিত। সেই পুশটা আপনারা করবেন, এবং আপনারা অবভিয়াসলি সাথে সাথে আমাদেরকে যদি নেসেসিটি থাকে আমাদেরকে ফান্ডিং সাপোর্ট দেবেন, সেটাই আমরা আমাদের কাছ থেকে চেয়েছি। সো এটাই হচ্ছে আজকের মোটামুটি সামারি। আজকে সন্ধ্যাবেলা আরেকটা মিটিং আছে, আমাদের আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টর গ্রুপ এসেছে। সেই ইনভেস্টর গ্রুপটার কিছু লোকজন অবশ্য আজকে এই ওখানে ওই জাপানিজ ইকোনমি জোনে গিয়েছিলেন। সরি, আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল। জাপানিজ ইকোনমি জোনে আজকে একটা খুবই মিক্সড ক্রাউড গিয়েছিল, আমেরিকান ইনভেস্টার, সাউদি ইনভেস্টার, জাপানিজ ইনভেস্টার, কোরিয়ান ইনভেস্টার, সো চাইনিজ ইনভেস্টার, ভেরি মিক্সড গ্রুপ। তো আজকে সন্ধ্যায় আমেরিকান ইনভেস্টারদের সাথে প্রধান উপদেষ্টা ওনার বাসভবনে বসবেন, ওনাদের পয়েন্ট অফ ভিউটা জানার জন্য যে আমাদের ইউএস ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে আরো বেশি ওনাদের সাপোর্ট বা ইনভেস্টমেন্ট পেতে পারি। তো এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। কালকের দিনটা অবভিয়াসলি আমাদের পিক, আপনারা দেখবেন যে অনেক মিটিং হচ্ছে, সবগুলো হয়তো আমরা কালকে কভার করতে পারবো না আমাদের সংবাদ সম্মেলনে, কারণ সারা দিনব্যাপী প্রোগ্রাম এবং হয়তো 20, 30, 40টা মিটিং ইভেন্ট একই সাথে চলতে থাকবে। বাট আবারও আগামীকাল হয়তো বিকালবেলা কথা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিতে পারি। আর ছোট্ট একটা পয়েন্ট, আমার পরে শফিক ভাই একটু কথা বলবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা দেখেছেন গতকালকে আমরা কিছু কথাবার্তা বলেছি, সো এটা নিয়ে আমরা